আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, নিরাপদ মিড ডে মিল নিশ্চিতে জোর, উপবৃত্তি পর্যালোচনার নির্দেশ। মক্কা প্রতিরক্ষা জোটে আগ্রহী ঢাকা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ব্রিটিশ নয়, নিজেকে বাংলাদেশি দাবি হুমায়ুন কবিরের। আমি বাংলাদেশি, আমি তো বাংলাদেশি। I don't think there is anybody, that will question. বিএনপিতে ছারপোকা ঢুকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত দৃশ্যমান না হলেও সতর্ক থাকার পরামর্শ জ্যেষ্ঠ নেতাদের। দলের নাম ভাঙিয়ে চললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। 6 মাসে গুম নিয়ে জামায়াত নেতা আজাদের ভুয়া তথ্যের সমালোচনার ঝড়, ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ। বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞ। এবং রংপুরে 4 মার্ডারের বিচার দাবিতে আজও শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। ইয়াবা সেবনে বাধা দেয়ায় খুনের দাবি নিয়ে প্রশ্ন, বিচার বিভাগের তদন্তের আহ্বান। ফেনীতে চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শিক্ষার্থী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 4 জনকে। খালাস পেয়েছেন 10 আসামি। একই সঙ্গে বিচারিক আদালত ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নির্মম পৈশাচিকতার শিকার হয়েছিল নুসরাত জাহান রাফি। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার না করায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যায় নুসরাত। নুসরাতকে পুড়িয়ে হত্যার এই নৃশংস ঘটনায় ফুঁসে উঠেছিল গোটা দেশ। ঘটনার মাত্র 7 মাসের মাথায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। নিম্ন আদালতের সেই সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি আসে হাইকোর্টে। দীর্ঘ আইনি লড়াই, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে সোমবার উচ্চ আদালত মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও একই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন দেন। খালাস দেয়া হয়েছে 10 আসামিকে। রায়ে নিম্ন আদালতে ঢালাও ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। তারা হলেন এই মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে পেনাল এবং সেন্টেন্সিং অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্য আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। সিসিটিভির ফুটেজ গায়েব করে দেয় নুসরাত হত্যার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। 16 জনের ফাঁসি একটা মামলায়, এটা আমাদের এর আগে এরকম কোনো জাজমেন্ট আমার জানা নাই। নুসরাত হত্যা মামলার 16 আসামি কারাগারে রয়েছেন। যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে সাধারণ জেলখানায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢালাও সাজা দেওয়ার রাশ টানতে সতর্ক করলেন দেশের উচ্চ আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেই সাজা নয়, এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন হাইকোর্ট। নুসরাত হত্যা মামলায় গণহারে মৃত্যুদণ্ড দেয়া বিচারকের ক্ষমতা কেড়ে নিয়ে এই বার্তা দিয়েছেন বলে জানান আইনজীবীরা। 16 আসামের সবাইকে ফাঁসি দিয়ে অনেক নিরপরাধ পরিবারকে বিপর্যয়ে ফেলা হয়েছিল বলেও মনে করেন উচ্চ আদালত। নুসরাত হত্যা মামলায় 16 আসামির মধ্যে 12 জনই নিজের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেয়। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ 16 আসামিকেই ফাঁসির আদেশ দেন। সোমবার হাইকোর্ট তার রায়ে বলেছেন, মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিচারিক মনোভাব দেখাননি ওই বিচারক।
87 জনের সাক্ষ্য, 12 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উচ্চ আদালতের রায় পর্যালোচনা করে আইনজীবীরা বলছেন 164 ধারায় জবানবন্দি থাকলেই যে আসামি অপরাধী, এই প্রচলিত ধারণা ভেঙে দিলেন হাইকোর্ট। যে কনফেশনটা আমাদের কাছ থেকে আদায় করা হয়েছে সেটা জোরপূর্বক, সেটা একটা এক্সকালপেটরি কনফেশন ছিল, এটার উপরে রিলাই করে কোনো সাজা দেওয়া যায় না। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্য দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এখন থেকে আমাদের জানা উচিত নিম্ন আদালতের মামলাগুলো রায় দেওয়ার সময় অত্যন্ত কেয়ারফুলি দিতে হবে। একটা মানুষকে ইচ্ছা করলে ফাঁসি দেওয়া যায় না। নুসরাত হত্যার বিচার দাবিতে সে সময় বিক্ষোভে ফুঁসে উঠেছিল সারা দেশ। কয়েকজন আসামির পক্ষেও মানববন্ধন হয়েছিল রাজপথে। আইনজীবীরা বলছেন, গণমাধ্যম ও গণবিক্ষোভে প্রভাবিত হয়ে নয়, বিচারিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেই রায় দিতে হবে অধস্তন আদালতের বিচারকদের। এই বার্তাই দিয়েছেন উচ্চ আদালত। বিচার সুলভ যে জুডিশিয়াল মাইন্ড থাকা দরকার, তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি এই জাজমেন্টটা রায় দেওয়ার ক্ষেত্রে কার কীভাবে দণ্ড দেওয়া উচিত, কার কি কতটুকু মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা, সেটাও আমলে নিতে ব্যর্থ হয়েছেন। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। বিচারিক আদালতের ওপর ক্ষুব্ধ উচ্চ আদালত বলেন, ঢালাও সাজা দিয়ে নিরপরাধ ব্যক্তিদের পরিবারকে বিপর্যয়ে ফেলা হয়। নুসরাত হত্যার রায়ের মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা দিলেন দেশের উচ্চ আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেই গণহারে কাউকে সাজা দেয়া যাবে না। এমনকি মামলাটি যত স্পর্শকাতর হোক, বাইরে মিডিয়াতে এই মামলা নিয়ে যত আলোচনাই হোক না কেন, বিচারক তার বিচারিক মনোভাব পোষণ করবেন রায় দেওয়ার ক্ষেত্রে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নুসরাত হত্যাকাণ্ডে উচ্চ আদালতের রায় স্বাগত জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। আসামিদের দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের। পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহত নুসরাতের মায়ের। মেয়ের মৃত্যুর 7 বছর পর মায়ের এ কান্না যেন জমে থাকা কষ্টের বিস্ফোরণ। হত্যার পরও মেয়ে আত্মহত্যা করেছে বলে কথা শুনতে হয়েছে তাকে। ফেনীর আলোচিত মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় 2 জনে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন নুসরাতের পরিবার ও স্থানীয়রাও। দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের, পাশাপাশি নতুন করে পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহত মায়ের। আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে। আজকে নুসরাতের হত্যা করা হয়েছে, রায়ের মধ্য দিয়ে একটি সুবিচার প্রতিষ্ঠিত হলো। যে প্রত্যাশা করছি আমরা ওই রকম একটা বিচার পেয়েছি। এদিকে রায়কে ঘিরে সকাল থেকে নুসরাতের গ্রামের বাড়িতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ওনাদের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে আছি। নিরাপত্তার দায়িত্বে সবসময় যেরকম ছিলাম, এখনও নিরাপত্তার দায়িত্বে থাকবো। আমরা সবসময় সোচ্চার আছি, সতর্ক আছি। 2019 সালে 6 এপ্রিল আলিম পরীক্ষার সময় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়া হয়। 4 দিন পর 10 এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। একই বছরে 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার মোট 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে নুসরাত হত্যার বিচার মিললেও পরিবারটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নুসরাতের মা। তবে পুলিশ বলছে, প্রথম থেকে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও নিরাপত্তা আরও জোরদার করা হবে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, ফেনী। এদিকে মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল মঙ্গলবার এই রায় ঘোষণা করবেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সোমবার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেন হাইকোর্ট বেঞ্চ। 2025 সালের মার্চে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। 17 মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং অন্য 3 জনকে খালাস দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়ার
নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইনটি জনমত যাচাইয়ের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পুলিশ বাহিনীর অধীনে এই ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর আগে শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠকে মিড ডে মিলে শিক্ষার্থীদের পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি আবারও চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব, অর্জন এবং মিড ডে মিলের বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান তিনি। এ সময় বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীও। বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। বিএনপিতে ছারপোকা ঢুকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত দৃশ্যমান না হলেও সতর্ক থাকার পরামর্শ জ্যেষ্ঠ নেতাদের। দলের নাম ভাঙিয়ে চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিএনপি নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে গণমাধ্যমে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জানান, কোনো প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন হবে বিশৃঙ্খলামুক্ত। দল থেকে স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা, তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন, কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না। এদিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। কোথায় পড়ো? এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দলের মধ্যেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বেশ কিছু ভালো কাজ শুরু করা হয়েছে, এর ফল যে পর্যন্ত না পাওয়া যাবে বোঝা যাবে না যে কত যুগান্তকারী এসব কাজ। এই কাজগুলি সম্পাদনের জন্য যে শান্তিপূর্ণ অবস্থা দরকার, আমরা বুঝতে পারতেছি যে সেই সময় বিরোধী দল হয়তো দিতে চাইবে না। নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ষড়যন্ত্র চলছে, হয়তো দৃশ্যমান হচ্ছে না, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এটাকে মোকাবেলা করতে হবে যারা সরকারে আছে থাকুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক, তারা প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করুক, আখের পিছনের কথা চিন্তা না করুক। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ১৭ বছরের সংগ্রামের কারণেই ২৪-এর গণঅভ্যুত্থানের মুখে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি তার ফলেই কিন্তু ফলপ্রসূ হিসাবে এই ২৪ এই দেশের সফল ছাত্র গণ আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারকে সবার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতারা। আমি দেখেছি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
সরকারের গণবিরোধী অবস্থানের প্রতিবাদ জারি রাখবে জামায়াত। একই সঙ্গে সম্পাদকদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে এনসিপি বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহে চরম ব্যর্থ হয়েছে বিএনপি সরকার। সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মতবিনিময় সভা সোমবার সকালে রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এ সভায় অংশ নেয় জামায়াতের শীর্ষ নেতারাও। গণতন্ত্র রক্ষায় বিরোধী দলকে গণমাধ্যমের পাশে থাকার আহ্বান জানান সম্পাদকরা। মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটার যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সরকারের গণবিরোধী অবস্থানের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে তার দল। সকল অন্যায়, গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব। এই পলিসির উপরে জামাত আছে, এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে। এদিন সরকারের 180 দিনের মূল্যায়ন নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, নানা খাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। এই 6 মাসে তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 3 মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশের জন্য অবমাননাকর হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গত 6 মাসে গুম নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের ভুয়া তথ্যে সমালোচনার ঝড় উঠেছে। বক্তব্যের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ অবস্থায় বিরোধী দলের দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। এমন ঘটনা ভবিষ্যতে জামায়াতের বিশ্বাসযোগ্যতার জায়গাকে সংকুচিত করতে পারেও বলে মত তাদের। 6 মাসে 512 জন গুম হয়েছে, এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে এখনো যে দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, এই আইনশৃঙ্খলা ভয়াবহ পরিণতি এগুলো আছে। গত 23 আগস্ট 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন, গত 6 মাসে দেশে গুমের ঘটনা ঘটেছে 512টি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। সুনির্দিষ্ট কোনো তথ্যসূত্র ছাড়াই এমন দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক প্রতিপক্ষরা। সমালোচনার মুখে পড়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন হামিদুর রহমান আজাদ। অনিচ্ছাকৃত সংখ্যা ও শব্দগত ভুলের কথা স্বীকার করেন তিনি। ক্ষমা চেয়ে তার এই পোস্টের কমেন্ট বক্সেও সমালোচনার ঝড়। অনেকেই লেখেন, দায়িত্বশীল জায়গা থেকে কোনো মন্তব্যের আগে আরও সচেতন থাকা জরুরি। প্রশ্ন থেকে যায়, তথ্যগত ভুল কি প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল, নাকি তথ্যগত যাচাই বাছাইয়ের ভুল? বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক দল মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য যাচাই ছাড়াই পরিসংখ্যান তুলে ধরলে তা জনমনে বিভ্রান্তি ছড়ায়। তারা বলছেন, প্রধান বিরোধী দলের শীর্ষস্থানীয় জায়গা থেকে এ ধরনের মন্তব্য দলটির আত্মবিশ্বাসের ঘাটতিকেই ইঙ্গিত করে। একই সঙ্গে তা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলেও মত এই বিশ্লেষকের। এজ এ বিরোধী দল হিসেবে খুবই কনফিডেন্সের সমস্যায় ভুগছে। তারপরে কনফিডেন্ট তো ল্যাক অফ কনফিডেন্স তো আছেই, অন দি আদার হ্যান্ড কনফিউজড। তাদের কি করা দরকার সেই জায়গাটাতে তারা বারবার হোঁচটকাচ্ছে, মুখ ফসকে এসব কথা বলছেন। কিন্তু ওনাদের বোঝা উচিত যে ওনারা নামের শেষে ইসলামী কথাটা লাগান। যখন তারা এই কথাটা বলেন তখন মানুষ কিন্তু ওইটা দিয়ে বিচার করে থাকে। দুঃখ প্রকাশ ইতিবাচক পদক্ষেপ হলেও যাচাইহীন বক্তব্য ভবিষ্যতে দলটির বিশ্বাসযোগ্যতার জায়গাকে সংকুচিত করতে পারে বলেও অভিমত বিশ্লেষকদের। মিথ্যা দিয়ে কখনো অন্যকে ডুবানো যায় না। ওনাদের নিজেদের ক্ষতি ওনারা নিজেরাই করলেন এটা করার মাধ্যমে। তাদের যে রাজনৈতিক ইমেজের ক্ষতি করলেন আর কি। বিএনপিকে আপনি অ্যাটাক করতে চান, তা আপনি অন্য কথা বলেন, তার অন্য ব্যর্থতার কথা বলেন, তার পলিসি ফেইলিউরের কথা বলেন। গুমের সংস্কৃতির পুনরাবৃত্তি ঠেকাতে সরকার, রাজনৈতিক দল ও সব পক্ষের আন্তরিকতা প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ভুল করে সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।
ব্রিটিশ নাগরিকত্ব বিতর্কের মুখে মুখ খুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিজেকে বাংলাদেশি নাগরিক দাবি করে বলেছেন, যারা দেশের ভালো চায় না তারাই সমালোচনা করছে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হুমায়ুন কবির আরও বলেন, মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে আগ্রহী ঢাকা। চলতি মাসের ২১ আগস্ট বঙ্গভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। শপথের পর সোমবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন তিনি। প্রথম কর্মদিবসেই গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি। নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে দেশের প্রতি তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয় বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশি I don't think there is anybody, that will question my Bangladeshism and my stand. মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে, তার আমার লাকি। দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, সবাই মিলে ইনশাল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোতে এক দেশের উপর সশস্ত্র হামলাকে ৩ দেশের উপর হামলা হিসেবে বিবেচনার নীতি রয়েছে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে জাতীয় স্বার্থ ও পরবর্তী বৈশ্বিক বাস্তবতার আলোকে বিষয়টি ইতিবাচকভাবে দেখার কথা জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপ কে তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন। এমনও হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। সো লেটস সি, ইটস বিং ভিউড পজিটিভলি। নতুন দায়িত্বে পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান হুমায়ুন কবির। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, কিন্তু সেই স্বপ্নের দেশেই বন্দুক সহিংসতায় প্রাণ গেল ইউসুফ রাজুর। ২২ আগস্ট রাতে নিউ ইয়র্কের ব্রুকলেনের রেস্তোরাঁয় ঢুকে গুলি চালায় অস্ত্রধারী। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নোয়াখালীর সোনাইমুড়ির ইউসুফ। মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এদিকে গুলিতে আহত আরেক বাংলাদেশি রাসেল হাসপাতালে চিকিৎসাধীন। পৌনে ৩ বছর আগে দেশ ছাড়ার পর বাড়ি ফেরা হয়নি। ছোট মেয়ে ২.৫ বছরের রাইসা কোনোদিন সামনাসামনি দেখেনি বাবাকে। অবুঝ শিশুটি এখনো বোঝে না তার বাবা আর কোনোদিন ফিরবে না। বড় মেয়ে নাইমা আর স্ত্রী পলি আক্তার এখন ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন নিথর দেহের জন্য। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি ইউসুফ রাজুর মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ পুরো পরিবার। আমার ছোট বোন এখন আমার বাবাকে দেখে নেই, বাবার আদরও পায় নাই। তারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের বিচার চাই। আর সরকারের কাছে আমার এটাই আমার স্বামীকে তাড়াতাড়ি দেশে পাঠানো হোক। এই খবরে আমার মা বাবা দুজন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার ভাই মারা গেছে। হত্যাকারীদের গ্রেফতার এবং রাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত স্বজনরা। কিছুই নেই, আমি একবার সত্য এখন আমি দেশে থাকতে পারি না, আমি কি করব? বাচ্চা কাচ্চা এগুলো। তার মৃত্যু সব তছনছ করে দিয়েছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন, তার লাশটা যাতে সরকার সহযোগিতা আমাদের কাছে পৌঁছায় দেয়। বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকবে ওর জন্য, ওর ফ্যামিলির জন্য যেন কিছু একটা করে। ২২ আগস্ট রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে রেস্তোরাঁয় ঢুকে নির্বিচারে গুলি চালায় এক অস্ত্রধারী। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন নোয়াখালী সোনাইমুড়ির ইউসুফ রাজু। আহত হন রাসেল নামে আরেক বাংলাদেশি। সময় সংবাদ, নোয়াখালী। রংপুরে 4 মার্ডারের বিচার দাবিতে আজও শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে। ইয়াবা সেবনে বাধা দেয়ায় খুনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আহ্বানের দাবি। শনিবার রাতে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুষের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িত মুগ্ধ ও সিদ্ধার্থ নামে 2 যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে নিজ ভবনের ছাদে মাদক গ্রহণে বাধা ও বাগবিতণ্ডার জেরে এই নির্মম হত্যাকাণ্ড। মাদক সেবনকে ঘিরে বাগবিতণ্ডার জেরে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসভবনের এই ছাদেই তাকে হত্যা করেন ঘাতক সিদ্ধার্থ এবং মুগ্ধ। পুলিশ বলছে এরপরেই সিঁড়িঘরে শিক্ষকের স্ত্রী এবং কন্যা এবং সবশেষ বাড়ির ভিতরে ঢুকে
তার শিশু সন্তানকে হত্যা করেন এই দুই ঘাতক। স্থানীয়রা জানান, শুধু মাদক সেবনে বাধা দেয় এমন নির্মম হত্যাকাণ্ডের কথা বিশ্বাসই হচ্ছে না কারো। সাদাসিধা মানুষ ছিল, খুবই ভদ্রলোক ছিল, বাইরে কম বেড়াইতো। দুটা ছেলে কিভাবে চারটা মানুষকে একের পর এক খুন করে ফেললো, এর পিছনে কোনো কারো হাত আছে কিনা? আমি তো এটাই বিশ্বাস করতে পারতেছি না, ওই রকম দুইটা ছোট ছেলে এত বড় কাজ করতে পারে। একটা নয়, দুইটা নয়, তিনটে নয়, চারটে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আর কোনো ঘটনা আছে কিনা তা উন্মোচনে বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে। এখানে বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, তো এখানে আমরা চাচ্ছি এটা বিচার বিভাগীয় একটা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন এই ঘটনাটার বিচার হয়। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবারও রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। জানাবো বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ভারত কেউ ছোট বড় নয়, দুই দেশই সমান। এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয় বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, ঢাকা দিল্লির রাজনৈতিক টানাপোড়েন অর্থনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে না। আর বাণিজ্য মন্ত্রী বলেন, অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে দুই দেশকে। বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার প্রতিবেশী ভারত। দেশটির সঙ্গে বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার। গত 2 দশকে বাণিজ্য, সংযোগ, জ্বালানি ও বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন সহ নানা কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কিছুটা শীতল। রাজনৈতিক ও কূটনৈতিক অস্থির সময়ের মধ্যেই সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একান্তে প্রায় ঘণ্টাব্যাপী কথা বলেন তারা। পরে হাইকমিশনার বলেন, ঢাকা দিল্লি রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি থাকবে এসবের প্রভাব মুক্ত। আপনারা এখানটা গার্মেন্টের সবচেয়ে ভালো। আমরা জিপার সাপ্লাই করতে পারি, মেশিনারি সাপ্লাই করি, বোতাম সাপ্লাই করতে পারি, তাহলে কি একটা ইন্টারডিপেন্সি। আমি তো বললাম জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং দরকার, বিজনেস টু বিজনেস টুগেদার। পলিটিক্স উইল কন্টিনিউ ইন ইটস ওন ওয়ে। বাংলাদেশের কাছে বাণিজ্যিক সম্পর্কের আলোকে চীনের পরেই ভারতের অবস্থান। কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও নিবিড় হবে আগামীতে। ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড, সেটাকে আবার পুনরায় চালু করা। ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে টাস্কফোর্স গঠনের প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আগামীতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে কথা বলেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অর্ধেকে নামিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে দুর্ঘটনার 5টি কারণ তুলে ধরে তিনি জানান, আইন প্রয়োগ ও সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন রোড সেফটি প্রকল্পের উদ্যোগে 7টি সাধারণ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, 40টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ও 80টি পেট্রোল মোটরসাইকেল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মহাসড়কের কাছাকাছি 24টি ট্রমা সেন্টার চালুর বিষয়ে গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমাদের যে অঙ্গীকার রয়েছে 2030 সালের মধ্যে এই 5000-এর কাছাকাছি লোক প্রতি বছর জীবন দিচ্ছে, তা অর্ধেকে হ্রাস করা, তাহলে সেটা সম্ভব হবে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন রয়েছে একটা কম্প্রিহেনসিভ নিরাপদ সড়ক আইন, যেটা আমরা 2027 সালের ডিসেম্বরের মধ্যে করতে চাই। বাসের বয়স আয়ুষ্কাল 20 বছর আমরা নির্ধারণ করেছি, ট্রাক 25 বছর এটা আমরা নির্ধারণ করেছি। আমরা ইতিমধ্যে স্ক্রাব এবং রিসাইক্লিং এর একটা নীতিমালা চূড়ান্ত করেছি, কার্যকর করতে চলেছি। আকস্মিক পাহাড়ি ঢলে তলিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নিম্নাঞ্চল। 15টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 32টি পরিবার।
পানিতে ডুবে আছে মাছের ঘের, ফসলি জমি। অনেকেই ঘরবাড়ি ছেড়ে স্বজনদের কাছে আশ্রয় নিয়েছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার নির্মাঞ্চল। সোমবার ভোরে হাওড়া নদী, জাজির এবং কালন্দি খাল দিয়ে হুহু করে পানি প্রবেশ করে। অব্যাহত পানি বৃদ্ধিতে প্লাবিত হয় 15টি গ্রাম। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ বাড়িঘরেও পানি প্রবেশ করে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের, সবজি ক্ষেত। প্রতি বছর এই ইন্ডিয়ার পানি আসে আসে না, আমাদের এলাকা আছে না তল জায়গা। আমরা বাড়িঘর তল গেছে গা, আমরা অসহায় অবস্থার মাঝে আছি। অনেক মাঠ, ধানের জমি নষ্ট হয়ে গেছে, বাড়ির আশেপাশে পানি ঢুকে গেছে, অনেক রাস্তাঘাট হালকা হালকা তল হয়ে গেছে। দুপুরের পর থেকে পানি কমতে শুরু করেছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আমাদের প্রাইমারি স্কুলগুলো আমরা আশ্রয় শিবির হিসেবে প্রস্তুত রেখেছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আমাদের বরাদ্দ নিয়ে আসা হয়েছে ত্রাণের জন্য। যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে চলে যায় তাহলে তো মানুষজন বাসায় ফিরে যাবে, আর প্রতিকূল হলে আমরা ত্রাণের ব্যবস্থা রেখেছি। আকস্মিক পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়ে 32টি পরিবার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন রাত 11টার সময়। জানাবো দেশের বাইরের খবর। টানা বৃষ্টিতে ভারতের নয়াদিল্লিতে বিপর্যস্ত জনজীবন। নগরের বিভিন্ন সড়ক, আন্ডারপাস ও বাণিজ্যিক এলাকা তলিয়ে গেছে পানিতে। জলাবদ্ধতার কারণে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে শিক্ষার্থীদের। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সতর্কতায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি পুরো শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পানিবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কায় তৈরি হয়েছে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।